প্রয়োজন নেই। এত ছোট মানুষকে শুধু শুধু ওষুধ দেবো কেন? উচিত হবে না। ঠিক আছে, আসি তাহলে। হ্যাঁ, ভালো থাকবেন। আমি হ্যারির দ্রুত আরোগ্য কামনা করছি। ফেরার পথে একটা 7 স্টার হোটেলে গেলেন প্রফেসর রাইবার্ট। ইচ্ছে সবাই মিলে ভালো কিছু খাবেন, কিন্তু হ্যারি কোনো আগ্রহ দেখালো না। স্যুপের বাটিতে খানিকটা স্যুপ নিয়ে শুধু নাড়াচাড়া করতে লাগলো। অনেক অনুরোধের পরেও সে আর কিছু নিল না। অবশেষে খেলনা কেনার প্রস্তাব দিলেন ডাক্তার মিলিনি। রাজি হলো না হ্যারি। বাসায় ফিরে বোবো আর লুকুকে নির্দেশ দিলেন তারা যেন হ্যারিকে বেশি বেশি সময় দেয়। নির্দেশনা মতো পরের দিন থেকে দুজনেই বেশ সময় দিতে শুরু করলো হ্যারিকে, কিন্তু কোনো লাভ হলো না। হ্যারি আগের মতো শুয়ে থেকে সময় পার করতে লাগলো। খাওয়া দাওয়া আরও কমিয়ে দিল সে। অবস্থা বেগতিক দেখে ডাক্তার মিরিনা 1 বছরের ছুটি চাইলেন অফিসে, কিন্তু পেলেন মাত্র 7 দিন। 7 দিনে সামান্য কিছুটা পরিবর্তন হলেও পরে আবার আগের মতো হয়ে গেল হ্যারি। এবার 1 সপ্তাহ ছুটি নিলেন প্রফেসর রাইবার্ট, কিন্তু ছুটির মধ্যেও তাকে প্রচণ্ড ব্যস্ত থাকতে হলো। একটার পর একটা ফোন আসে হ্যারির সাথে কথোপকথনে। যখনই তিনি কোনো বিষয়ে গভীরে প্রবেশ করেন তখনই ফোন আসে। এ কারণে তার প্রচেষ্টাও তেমন কোনো পরিবর্তন আনতে পারল না হ্যারির আচরণে, বরং অবনতি হতে শুরু করলো হ্যারির শারীরিক এবং মানসিক অবস্থার। প্রফেসর রাইবার্ট এবং ডাক্তার মিলিনা সত্যি চিন্তিত হয়ে পড়লেন। তারা বুঝতে পারলেন এভাবে বিষণ্ণতায় ভুগলে হ্যারিকে বাঁচানো কষ্টসাধ্য হয়ে পড়বে। প্রফেসর রাইবার্ট তার অফিস কক্ষে বসে আছেন, খুব মন খারাপ, চিন্তিত হ্যারিকে নিয়ে। কি করবেন ভেবে পাচ্ছেন না। অবস্থা এমন হয়েছে যে হয় তাকে নইলে তার স্ত্রী ডাক্তার মিলিনাকে চাকরি ছাড়তে হবে। প্রফেসর রাইবার্ট যখন এরকম ভাবছেন তখন ভেতরে প্রবেশ করলো দিনহা। প্রফেসর রাইবার্টকে চিন্তিত দেখে বলল, প্রফেসর, আপনাকে ইদানিং মনমরা দেখি। কি হয়েছে? আমার ছেলে হ্যারিকে নিয়ে সমস্যা। ও বিষণ্ণতায় ভুগছে। মূল কারণ আমি কিংবা আমার স্ত্রী কেউ তাকে পর্যাপ্ত সময় দিতে পারছি না। বাসায় 2টো রোবট আছে, তাতেও কাজ হচ্ছে না। হ্যারি আসলে মানুষের সঙ্গ চায়। মৃদু হেসে দিনহা বলল, সমাধান তো হাতেই আছে। প্রফেসর রাইবার্ট সোজা হয়ে বসলেন। কি সমাধান? বাসায় একটা ক্লোন নিয়ে যান। ক্লোন? জি প্রফেসর, অন্য সবাই যেমন নিচ্ছে ঠিক সেরকম। ক্লোন তো মানুষের মতোই। এতে 2টো সুবিধা পাবেন আপনি। প্রথম সুবিধা হলো হ্যারি কাউকে পাবে কথা বলার জন্য, আর দ্বিতীয় সুবিধা হলো ক্লোনটির সার্বিক কর্মকাণ্ড আপনি কাছ থেকে পর্যবেক্ষণ করতে পারবেন। তখন ক্লোনের বিষয়ে সিদ্ধান্ত নিতে আপনার সুবিধা হবে। এটা কি ঠিক হবে? হবে না কেন? অনেকেই তো ক্লোন কিনছে এখন। আপনিও অনুমতি দিচ্ছেন, আর আপনার প্রয়োজনে আপনি একটা ক্লোন ব্যবহার করবেন, এটা তো যৌক্তিক। আর আপনার বাসার নিচেই এত বড় গবেষণাগার আছে নানা রকম যন্ত্রপাতি। ক্লোনের সার্বিক যত্নও নিতে পারবেন আপনি। তোমার যুক্তি অবশ্য ঠিক, এভাবে ভেবে দেখিনি। আপনি এখনই কথা বলুন ম্যাডামের সাথে, বাসায় গিয়ে বলবো। ঠিক আছে প্রফেসর। আর এই যে ফাইল, আপনি বলেছিলেন ক্লোনকে পুনরায় ব্যবহারের বিষয়ে একটা প্রস্তাব উপস্থাপন করতে, এই ফাইলে আছে প্রফেসর। অন্যরা কি বলে? অধিকাংশই পুনরায় ক্লোন ব্যবহারের বিপক্ষে। কেন? সবাই বলছে ব্যবহৃত ক্লোন কেউ কিনতে চাইবে না, কারণ ওই ক্লোনের মধ্যে পূর্বের প্রতিষ্ঠান, পরিবার কিংবা ব্যক্তি সম্পর্কে একটা ধারণা থেকে যাবে। তা অবশ্য ঠিক, তারপরও বিষয়টা বিবেচনা করব। আর হ্যাঁ, তুমি একটা সভা ডাকো এই বিষয়ে, সবার মতামত নিতে চাই। আচ্ছা প্রফেসর। দিনহা চলে গেল। প্রফেসর রাইবার্ট কিছুক্ষণ ঝিম মেরে বসে থাকলেন। তারপর এলেন তাদের মূল ক্লোন গবেষণাগারে। এই গবেষণাগারটির মাটির নিচে 6 তলা আর মাটির উপরে 20 তলা। মাটির নিচের অংশটায় গবেষণা হয়, ক্লোনও তৈরি করা হয়। এখানে সাধারণ কেউ প্রবেশ করতে পারে না, শুধু অনুমোদিত ব্যক্তিরা প্রবেশ করতে পারে। গবেষণাগারে এখন পর্যন্ত 10টি ক্লোন তৈরি করা হয়েছে। তবে এই গবেষণাগারের থেকে বাইরের প্রতিষ্ঠানগুলো বেশি ক্লোন তৈরি করছে। কিছু ধনী ব্যক্তি ওই প্রতিষ্ঠানগুলোতে বড় ধরনের বিনিয়োগ করেছে। অনেকে নিজের ক্লোন তৈরি করছে যেন প্রয়োজনে ক্লোনের কিডনি, লিভার, চোখ, হাড় ব্যবহার করতে পারে। ক্লোন তৈরির এই প্রতিযোগিতাকে থামিয়ে রাখা যাচ্ছে না। প্রযুক্তির উন্নতির সাথে সাথে সবাই যেন হুমড়ি খেয়ে পড়ছে ক্লোনের উপর। ক্লোন মানে যেন নিজের নিরাপত্তা, নিজের আনন্দ
নিজের জীবনকে সহজ করা। কিন্তু কেন যেন প্রফেসর রাইবার্টের মনে হচ্ছে মানুষের এই ধারণা ভুল। তাই তিনি ক্লোনের বাণিজ্যিক ব্যবহারের বিপক্ষে অবস্থান নিতে শুরু করেছেন। শুধু বাণিজ্যিকই নয়, তার ইচ্ছে কোনো ক্লোনই কখনো তৈরি করার অনুমতি থাকা উচিত নয়, অথচ সবাই চাচ্ছে ক্লোন তৈরি করা হোক। কি অদ্ভুত! এসব কিছুর যেন তিনি ব্যাখ্যা খুঁজে পাচ্ছেন না, তাই মাঝে মাঝে হতাশ হয়ে পড়েন। অবশ্যই নিজের আচরণ নিয়েও তিনি বিস্মিত হন। তিনি ক্লোন তৈরি হোক চান না, অথচ কাজ করছেন ক্লোন তৈরির গবেষণাগারে। কয়েকদিন আগে তিনি বাণিজ্যিকভাবে ক্লোন তৈরির পক্ষে ছিলেন, এখন বিপক্ষে। মানুষ সবসময় তার ইচ্ছের সাথে পেরে ওঠে না, হয়তো তিনিও পারছেন না, এরকম একটা যুক্তি দিয়ে নিজেকে সান্ত্বনা দিলেন তিনি। মূল গবেষণাগারে দুটো ক্লোন তৈরি করা হচ্ছে এখন। ক্লোন দুটো ইনকিউবেটরে আছে। উপরের স্বচ্ছ কাচের মধ্যে দিয়ে দেখা যায় ক্লোন দুটো ক্লোনই অপরিণত। হাত পা তৈরি হয়েছে, মাথাটা ছোট, হৃৎপিণ্ডের স্পন্দন স্পষ্ট দেখা যাচ্ছে। একটি ক্লোনকে 18 বছরের মানুষের সমান পরিণত করতে মাত্র 3 মাস সময় লাগে। বিশেষ উপায়ে কোষ বিভাজনের মাধ্যমে বড় করা হয় ক্লোনগুলোকে। 12 বছর বয়সী ক্লোন তৈরি করতে সময় লাগে 2 মাস। ক্লোনগুলো যখন পরিণত হয় তখন মস্তিষ্কে নির্দিষ্ট জ্ঞান সন্নিবেশিত করা হয়। এই জ্ঞানের কারণে শিক্ষিত হয় ক্লোন। এখন পর্যন্ত মাস্টার্স পাস সমমর্যাদার ক্লোন তৈরি করা হয়েছে। কথা বলা এবং বোঝার ক্ষমতা প্রদান করা হয় বিশেষ সফটওয়্যারের মাধ্যমে। সাধারণ আচার ব্যবহার, টিভি, ফ্রিজ, গাড়ি চালানোর ক্ষমতা সহ অন্যান্য বৈশিষ্ট্য সন্নিবেশ করা হয় ইলেকট্রোবায়োটেকনোলজির মাধ্যমে। সাধারণভাবে দেখলে মানুষের সাথে ক্লোনের পার্থক্য করা যে কারোর জন্য কঠিন হবে। বিষয়টাকে সহজ করার জন্য ক্লোনের শরীরে মধ্যে একটি মাইক্রো আইডেন্টিফায়ার স্থাপন করা হয়, যেটা কিনা রক্তের মধ্যে ঘুরে বেড়ায় এবং প্রতিনিয়ত রেডিও সিগন্যাল প্রেরণ করতে থাকে। এই সিগন্যালের মাধ্যমে শনাক্ত করা হয় ক্লোনকে। প্রফেসর রাইবার্টের পাশে যুবক বয়সী একজন টেকনিশিয়ান দাঁড়িয়েছিল। সে বলল, প্রফেসর, আমি কি আপনার জন্য কিছু করতে পারি? ডানে বামে মাথা নেড়ে প্রফেসর রাইবার্ট বললেন, না। আপনাকে খুব চিন্তিত মনে হচ্ছে। আমি ক্লোন দুটোকে নিয়ে ভাবছিলাম। এই ক্লোন দুটো একই মাতৃকোষ থেকে তৈরি করা হয়েছে। আপনি জানেন, তাদের চেহারার কতটুকু মিল থাকে তা পর্যবেক্ষণ করাই গবেষণার উদ্দেশ্য। কত বছর পর্যন্ত ওরা বাঁচবে? 20 বছর। গবেষণা শেষ হলে ক্লোন দুটোকে কী করা হবে? হত্যা করা হবে। হত্যার পূর্বে শেষ অনুভূতি জানা হবে। এই বিষয়ে আপনি অনুমোদন দিয়েছেন। প্রফেসর রাইবার্ট আর কোনো কথা বললেন না। নিজের কক্ষে এসে 1 গ্লাস পানি খেলেন, তারপর ফোন করলেন স্ত্রী ডাক্তার মিলিনাকে। ব্যাখ্যা করলেন বাসার একটা ক্লোন রাখার যৌক্তিকতার কথা। ডাক্তার মিলিনা বললেন, আমি ওরকম ভাবছিলাম, একটা ক্লোন থাকলে মন্দ হয় না। তাহলে আমরা একটা ক্লোন কেনার প্রস্তুতি নিতে পারি। হ্যাঁ, আমি তো অতটা বুঝবো না। তোমার সাথে ক্লোন উৎপাদনকারী কোম্পানির পরিচয় আছে, তুমি নিজেই পছন্দ করে নাও। ছেলে ক্লোন কিনবো নাকি মেয়ে? অবশ্যই মেয়ে, যার মধ্যে ভালোবাসা থাকবে। তা না হলে হ্যারি 2 দিনে বিগড়ে যাবে। আচ্ছা, ঠিক আছে। কথা শেষে প্রফেসর রাইবার্ট আর 1 গ্লাস পানি খেলেন। তার কেমন যেন ভয় ভয় করছে, মনে হচ্ছে তিনি সাংঘাতিক কোনো ভুল করতে যাচ্ছেন। কিন্তু তারপরেও ক্লোন বাসায় রাখার মতো কাজটা তাকে করতে হবে, অন্তত হ্যারির জন্য। ক্লোন উৎপাদনকারী প্রতিষ্ঠান লিওক্সের বিশেষ একটা কক্ষে বসে আছেন প্রফেসর রাইবার্ট। কক্ষটা ছোট, 10 ফুট লম্বা আর 10 ফুট চওড়া। এক পাশে একটা ইনকিউবেশন ক্যাপসুল, ওপরে কাঁচ লাগানো। ভেতরে একটি ক্লোন দেখা যাচ্ছে। ক্লোনটি একটি মেয়ের, দেখতে খুব মিষ্টি। চেহারায় নিষ্পাপ ভাব আছে। এক কথায় যে কেউ দেখলে পছন্দ করবে। লিওক্সের প্রধান নির্বাহী লিটলি বাট আছেন কক্ষটিতে। সবাই তাকে লিটলি বলে ডাকে। মানুষ খাটো হলেও বুদ্ধি তার অনেক, এজন্য অল্প বয়সেই লিওক্সের মতো পৃথিবী বিখ্যাত প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী হতে পেরেছেন তিনি। কক্ষটিতে আরও আছেন একজন বয়স্ক বিশেষজ্ঞ। ক্লোনটি চোখ বন্ধ করে ইনকিউবেটরের ভেতরে শুয়ে আছে। তার দিকে তাকিয়ে লিটলি বললেন, প্রফেসর, পছন্দ হয়েছে আপনার? আমি ঠিক বুঝতে পারছি না, কিছুটা দ্বিধায় আছি।
দ্বিধার কিছু নেই, এই ক্লোনটি সম্পূর্ণ প্রস্তুত আছে আমাদের কাছে। আপনি চাইলে 3 ঘন্টার মধ্যে বাড়ি নিয়ে যেতে পারবেন। ক্লোনটিকে আমরা হাঁটা শিখিয়ে প্রয়োজনীয় সকল তথ্য মস্তিষ্কে সন্নিবেশ করে রেখেছি। শুধু জাগিয়ে তুলে শরীরে একটি আইডেন্টিফায়ার প্রবেশ করাবো, তারপর পাঠিয়ে দেবো আপনার বাসায়। নাম কি ক্লোনটার? ইলিন। ইলিন, বেশ সুন্দর নাম। বয়স 18 বছর। কার কোষ থেকে তৈরি করা হয়েছে? এটা সম্পূর্ণই গোপনীয় বিষয় প্রফেসর, তবে যার শরীর থেকে কোষ নেওয়া হয়েছে তিনি স্বেচ্ছায় কোষ দান করেছেন। আর আমরা জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে চেহারা কিছুটা পরিবর্তন করেছি যেন হুবহু মাতৃরূপ না থাকে চেহারায়। তবে আমি নিশ্চিত করে বলছি, ইলিন দেখতে অপূর্ব সুন্দর। তার চেহারা সম্পূর্ণ নিখুঁত। আর ইলিনের মধ্যে আমরা মানবিক গুণাবলীর বৈশিষ্ট্যগুলো বেশি সন্নিবেশন করেছি যেন আপনার সন্তানের প্রতি সে অতিরিক্ত যত্নবান হয়। অবশ্য আপনি ইচ্ছে করলে নতুন কোনো বৈশিষ্ট্য সন্নিবেশ করতে পারেন। এ ধরনের কোনো প্রয়োজনীয়তা আপনার আছে কি? আপাতত নেই। তাহলে আপনি আজ রাতেই নিয়ে যেতে পারবেন ইলিনকে। প্রতি মাসে শুধু একবার আমাদের সার্ভিস সেন্টারে আসতে হবে ইলিনকে। প্রথম 2 সপ্তাহে অবশ্য 2বার, তারপর মাসে 1বার। আমরা তার শারীরিক পরীক্ষাগুলো করে দেখব সব ঠিক আছে কিনা। আমি নিয়ে আসব, আপনার আনা প্রয়োজন নেই। আমাদের প্রতিনিধি গিয়ে নিয়ে আসবে। বলতে পারেন এটা একটা রুটিন দায়িত্ব। ধন্যবাদ। আমি আমার ব্যাংকের সাথে চুক্তি স্বাক্ষর করেছি। মাসিক কিস্তির টাকা আপনাদের প্রতিষ্ঠানে নিয়মিত পৌঁছে যাবে। সেটা নিয়ে আপনি চিন্তা করবেন না প্রফেসর। আমাদের কোম্পানি আপনাকে সেবা দিতে পেরেছে, এটাই অনেক বড় প্রাপ্তি। ইলিনের জন্য থাকার সুন্দর একটা ব্যবস্থা করে দেবেন, আর নিয়মিত খাবার দাবারের ব্যবস্থা করলেই হবে। থাকার ব্যবস্থা করা হয়েছে, অন্য কোনো সমস্যা হবে না আশা করি। প্রফেসর রাইবার্ট আরও কিছু সাধারণ কথা শেষে বাসায় ফিরে এলেন। লুকুকে জিজ্ঞেস করলেন, কি অবস্থা হ্যারির? সে কিছুই খাচ্ছে না প্রফেসর, সারাদিন শুয়ে আছে। তুমি তার সাথে খেলতে চেষ্টা করনি? করেছি, বোবও চেষ্টা করেছে, কিন্তু হ্যারির পক্ষ থেকে কোনো সাড়া নেই। আজ তো স্কুলেও যায়নি, তাই না? হ্যাঁ। জোনাকি পোকা দেখার কথা কি বলেছে? না, বলেনি। আচ্ছা, আমি দেখছি। ক্লোনের কি অবস্থা? আপনি বলেছিলেন একটা ক্লোন আনবেন। হ্যাঁ, চলে আসবে আজ রাত 8টা থেকে 9টার মধ্যে। তোমরা সবাই একসাথে মিলেমিশে থাকবে। ক্লোন যেন কোনোভাবে কষ্ট না পায়, একাকিত্ব অনুভব না করে। অবশ্যই প্রফেসর। প্রফেসর রাইবার্ট এবার হ্যারির কক্ষে এলেন। ঘরটা অন্ধকার, বাতি জ্বালালেন তিনি। বেডের এক কোণায় উপুর হয়ে শুয়ে আছে হ্যারি। গত কয়েকদিন সে আরও শুকিয়ে গেছে। হ্যারির মাথায় হাত বুলিয়ে তিনি মিষ্টি করে ডাকলেন, হ্যারি, হ্যারি। হ্যারি কোনো উত্তর দিল না। হ্যারি, হ্যারি। এবার হ্যারি খানিকটা বিরক্ত হয়ে বলল, ডাকছো কেন বাবা? সিদ্ধান্ত নিয়েছি তোমাকে নিয়ে আজ আমি জঙ্গলের মধ্যে যাব। কেন? তোমাকে জোনাকি পোকা দেখাবো। আমার দেখতে ইচ্ছা করছে না বাবা। কেন? জোনাকি পোকা দেখে কি লাভ? তুমিই না দেখতে চেয়েছিলে। আমি এখন দেখতে চাই না, কিছুই দেখতে চাই না। আমাকে একা থাকতে দাও, আমি ঘুমাবো, আমার ঘুম আসছে। প্রফেসর রাইবার্ট কিছুক্ষণ চুপচাপ বসে থাকলেন, তারপর বললেন, একটা সুসংবাদ আছে। হ্যারি চুপ থাকলো, কোনো উত্তর দিল না। প্রফেসর রাইবার্ট আবার বললেন, আমরা বাসায় একটা ক্লোন নিয়ে আসছি, খুব সুন্দর একটা ক্লোন। তোমার দেখলে পছন্দ হবে। নাম কি জানো? ইলিন। সুন্দর নাম, তাই না? কথা বলছো না কেন? এই ক্লোনটা সবসময় তোমার সাথে থাকবে, তোমার সাথে সময় কাটাবে, তোমাকে স্কুলে নিয়ে যাবে, খেলাধুলাও করবে তোমার সাথে। তুমি চাইলে তোমাকে ঘুরতে নিয়ে যাবে। আমি ক্লোন চাই না, কোনো ক্লোন চাই না। এভাবে বলছো কেন? আমি একা থাকতে চাই, শুধু একা। তুমি যাও, আমাকে বিরক্ত করো না। আর ফ্লোন কিছু আমার সামনে আনবে না। আমি ক্লোন চাই না, চিৎকার করে কথাগুলো বলল হ্যারি। প্রফেসর রাইবার্ট চুপ হয়ে গেলেন। বুঝলেন এখন আর হ্যারিকে বিরক্ত করা ঠিক হবে না। হ্যারির ব্যবহারে তিনি শঙ্কিতও বটে। আদৌ হ্যারি ক্লোনের সাথে ভালো ব্যবহার করে কি না তার নিজেরও সন্দেহ আছে। যদি ক্লোনকে ফেরত দিতে হয়, অনেকগুলো টাকা গচ্ছা যাবে। তার থেকে বড় কথা, হ্যারিকে সুস্থ করে তোলা দুরূহ হয়ে পড়বে। লিওক্স কোম্পানির প্রতিনিধি ইলিনকে দেওয়ার জন্য প্রফেসর রাইবার্টের বাড়িতে এসেছেন।
প্রফেসর রাইবার্ট এবং ডাক্তার মিলিনা দুজনেই অভ্যর্থনা জানালো ইলিনকে। প্রতিনিধি একজন যুবক। সে কাগজে প্রফেসর রাইবার্টের একটা স্বাক্ষর রেখে বলল, স্যার, ইলিনকে রেখে গেলাম। তার দায়িত্ব সম্পর্কে তাকে অবহিত করা হয়েছে। ইলিনের মূল কাজ হবে হ্যারির সাথে সময় কাটানো, হ্যারির যত্ন নেওয়া এবং যে কোনো বিপদ থেকে হ্যারিকে রক্ষা করা। শুধু এতটুকু বলবো, ইলিন অত্যন্ত দায়িত্ববান এবং দেখতে খুব সুন্দর একটি ক্লোন। আমি এত সুন্দর ক্লোন দেখিনি আগে। আমরা ইলিনের সকল শারীরিক পরীক্ষা সম্পন্ন করেছি। তার শরীরে কোনো রোগ জীবাণু নেই, শতভাগ সুস্থ সে। আর তার প্রতি লক্ষ্য রাখবেন। আমরা প্রতিনিয়ত এসে দেখে যাব ইলিনকে। কোনো সমস্যা হলে সাথে সাথে আমাদের জানাবেন। আমাদের সার্ভিস সেন্টারের নাম্বার আপনার নিশ্চয়ই জানা আছে। তারপরও আমি দিয়ে যাচ্ছি, এই যে স্যার নাম্বার। প্রফেসর রাইবার্ট তার মোবাইল ফোনে সার্ভিস সেন্টারের নাম্বারটা সেভ করে রাখলেন। চলে যাওয়ার সময় প্রতিনিধি ইলিনের উদ্দেশ্যে বলল, এখন তোমার অনেক দায়িত্ব ইলিন। তুমি তোমার দায়িত্ব যথাযথভাবে পালন করবে আর কখনোই কারো মনে কষ্ট দেবে না। আমাদের প্রতিষ্ঠানের সুনাম যেন কোনোভাবেই নষ্ট না হয়। তোমাকে মনে রাখতে হবে, আমাদের প্রতিষ্ঠান লিওক্স আছে বলেই তোমার জন্ম হয়েছে। তুমি দেখতে পেরেছ আলোর মুখ, সুন্দর এই পৃথিবী। কাজেই যেভাবে হোক লিওক্সের প্রতি কৃতজ্ঞ থাকবে এবং লিওক্সের সুনাম রক্ষার জন্য সর্বদা সচেষ্ট থাকবে। আমি তোমার সর্বাঙ্গীন সাফল্য কামনা করছি। আসি, ভালো থাকবে। ইলিন কোনো কথা বলল না। তাকে দেখে মনে হচ্ছে সে কিছুটা ভয় পাচ্ছে, কিছুটা দ্বিধান্বিত। প্রফেসর রাইবার্ট তাকে সাহস দিয়ে বললেন, তুমি ভয় পাবে না ইলিন, মনে করবে তুমি এই বাড়িরই একজন। ইলিন চুপ থাকলো। আর যখন যা খেতে ইচ্ছে হবে খাবে, কোনো বিধিনিষেধ নেই। আবারও কিছু বলল না ইলিন, শুধু উপরে নিচে মাথা দোলালো। আর অবশ্যই হ্যারির সাথে বেশি বেশি সময় কাটাবে। তোমার মূল কাজ কিন্তু হ্যারিকে খুশি রাখা, বললেন ডাক্তার মিলিনা। ঠিক আছে, এই প্রথম কথা বলল ইলিন। কণ্ঠটা খুবই সুন্দর। প্রফেসর রাইবার্ট মনে মনে প্রশংসা করলেন লিওক্সের। সত্যি ওরা সুন্দর কণ্ঠের ক্লোন তৈরি করেছে। ডাক্তার মিলিনা এবার ইলিনের হাত ধরে বললেন, চলো তোমাকে হ্যারির সাথে পরিচয় করিয়ে দিই। ইলিন মাথা দোলালো। ডাক্তার মিলিনা ইলিনকে নিয়ে হ্যারির কক্ষে এলেন। হ্যারি বিছানায় উপর হয়ে শুয়ে আছে। তিনি হ্যারির শরীরে ধাক্কা দিয়ে বললেন, এই যে হ্যারি, ইলিন এসেছে। হ্যারি চোখ খুলল না, শুয়েই থাকলো। ওঠো হ্যারি, ইলিনের সাথে কথা বলো। হ্যারি তাকালো ঠিকই, কিন্তু কোনো কথা বলল না। প্রফেসর রাইবার্ট এবার হ্যারিকে জড়িয়ে ধরে জোর করে বিছানায় বসালেন। তারপর বললেন, ওই যে দেখো, ইলিনকে দেখো, তোমার সাথে থাকবে, কথা বলবে, আনন্দ করবে। তোমার এখন আর খারাপ সময় কাটবে না। যতক্ষণ আমরা থাকবো, আমাদের সাথে থাকবে তুমি। আর আমরা বাইরে গেলে ইলিনের সাথে থাকবে। ইলিন খুব ভালো ক্লোন। হ্যারি বিড়বিড় করে বলল, আমার ইলিনকে ভালো লাগছে না। কেন জানি না। এটা কোনো কথা হলো? তোমরা আমার কক্ষ থেকে চলে যাও, আমি একা থাকবো। আমার ঘুম পাচ্ছে, আমি ঘুমাবো। ডাক্তার মিলিনা খানিকটা রেগে উঠে বললেন, তুমি তো সারাদিনই শুয়ে থাকো, ঘুমাও। মানুষ এরকম অলসভাবে সময় কাটায় নাকি? কখনোই না। স্কুলে যাওয়া পর্যন্ত বন্ধ করে দিয়েছ। এটা কি ঠিক? তোমার বাবা, আমি তোমার জন্য কত না কষ্ট করছি। অনেক অর্থ ব্যয় করে বাড়িতে বোবোকে এনেছি, এখন এনেছি ইলিনকে, অথচ তোমার কিছুই ভালো লাগে না। এটা তো ঠিক না। ওঠো, এখন আমাদের সাথে রাতের খাবার খাবে। প্রফেসর রাইবার্ট থামালেন ডাক্তার মিলিনাকে। বললেন, আহা, তুমি রেগে যাচ্ছ কেন? ইলিন এসেছে, আশা করি সব কিছুর সমাধান হয়ে যাবে। কি বলো ইলিন? ইলিন ওপরে নিচে মাথা দোলালো। তাহলে তোমার কথা বলো, একে অন্যের সাথে পরিচিত হয়ে নাও। প্রফেসর রাইবার্ট আর ডাক্তার মিলিনা বের হয়ে গেলেন। ইলিন স্থির হয়ে দাঁড়িয়ে থাকলো। কি করবে ঠিক বুঝতে পারছে না। তার দায়িত্ব সম্পর্কে অনেক তথ্য সন্নিবেশ করা হয়েছে তার মস্তিষ্কে। সেগুলো কেন যেন ঠিক মনে পড়ছে না। তারপরও তাকে একটা কিছু করতে হবে, এরকম ভাবনা থেকে এগিয়ে গেল হ্যারির কাছে। ডাক দিল, হ্যারি, হ্যারি। হ্যারি কটমট করে তাকালো, তারপর টেনে টেনে বলল, তুমি আর আমার এই কক্ষে থাকবে না। কেন? আমি তোমাকে পছন্দ করি না। তাহলে আমি কোথায় যাব? আমি জানি না, শুধু এটুকু বলছি, আমার এখানে তুমি থাকবে না।
আমার নাম ধরে ডাকবে না আর আমাকে বিরক্ত করবে না। তুমি আমার ওপর রেগে যাচ্ছ কেন? আমাকে বিরক্ত করছো তুমি। তোমার নাম ধরে শুধু আমি ডেকেছি, এর বেশি কিছু করিনি। আর একটা কথা, আমি যদি সত্যি তোমার জন্য কিছু করতে না পারি তাহলে আমাকে হত্যা করা হবে। এর জন্য তোমার জন্য আমাকে কিছু না কিছু করতেই হবে। আমি বাঁচতে চাই। তোমার বেঁচে থাকার সাথে আমার কোনো সম্পর্ক নেই। তুমি কি চাও আমি মারা যাই? না, চাই না। তাহলে আমার সাথে কথা বলো। আমার কথা বলতে ইচ্ছে করছে না। তাহলে কি করতে ইচ্ছা করছে? তুমি যাও, ভাগো আমার রুম থেকে। তোমাকে আমি পছন্দ করি না, একটুও না। তোমার মৃত্যু হলে আমার আনন্দ। যাও, তুমি মারা যাও। আর কখনো আমার সাথে কথা বলবে না। কথাগুলো বলে চাদর মুড়ি দিয়ে শুয়ে পড়ল হ্যারি। ইলিন একটা দীর্ঘশ্বাস ছেড়ে মেঝেতে বসে পড়ল। তারপর দেয়ালে হেলান দিয়ে ভাবতে শুরু করলো কিভাবে হ্যারির মন জয় করা যায়। যদি সত্যি সে হ্যারিকে হাসি খুশি আর উচ্ছল জীবন দিতে না পারে, সেক্ষেত্রে নিশ্চিত তাকে মৃত্যুবরণ করতে হবে। দেয়ালে হেলান দিয়ে বসে আছে ইলিন। সময় কতক্ষণ পার হয়েছে বলতে পারবে না সে। মাঝে প্রফেসর রাইবার্ট আরেকবার এসে দেখে গেছেন তাদের, তবে তিনি কাউকেই কিছু বলেননি। হ্যারি আগের মতোই উপুর হয়ে শুয়ে আছে। অবশ্য তার মুখটা এদিকে। এই মুহূর্তে চোখ বন্ধ, মাঝে চোখ খুলছে, চোখাচোখি হলো, আবার চোখ বন্ধ করেছে। অ্যালেন স্পষ্ট অনুধাবন করেছে প্রতিবারই হ্যারির দৃষ্টি ছিল বিরক্তিতে ভরা। মিউ মিউ ডাক শুনে সোজা হয়ে বসল ইলিন। হ্যারিও চোখ খুলেছে। আবারও মিউ মিউ ডাক শোনা গেল। ইলিন বলল, তোমাদের বাড়িতে কি বিড়াল আছে? হ্যারি কিছু বলল না, তবে সে মাথা সোজা করল। মিউ মিউ আবার ডাক কানে এলো। ইলিন বলল, বিড়ালটা বিপদে পড়েছে, তা না হলে এভাবে সাহায্য চাইতো না। আমাদের উচিত বিড়ালটাকে সাহায্য করা। হ্যারি এবারও নিশ্চুপ। বিড়ালটাকে সাহায্য করা আমাদের কর্তব্য। মনে হচ্ছে দেয়ালের বাইরে। যাই দেখি কি সাহায্য চায় বিড়ালটা। কথাগুলো বলে উঠে দাঁড়ালো ইলিন। তারপর পা বাড়ালো কক্ষের বাইরে। টেবিলে তখন খাবার দিচ্ছে লুকু। ইলিনকে দেখে বলল, এই বাড়িতে তোমাকে স্বাগতম ইলিন। ইলিন মিষ্টি হেসে বলল, ধন্যবাদ তোমাকে লুকু। তুমি আমার নাম জানো দেখছি। হ্যাঁ, আমার স্মৃতিতে তোমার চেহারা এবং নাম সন্নিবেশিত করা আছে। বোবোকেও চিনি আমি। কোথায় সে? বোবো ছাদে গেছে। হ্যারির যে কাপড়গুলো ধুয়ে দিয়েছিলাম ওগুলো আনতে গিয়েছে। ওয়াশিং মেশিন কোথায়? সার্ভিসিংয়ে পাঠানো হয়েছে, এজন্য কাপড় আজ ছাদে শুকাতে দিয়েছি। ও আচ্ছা, তুমি কোথায় যাচ্ছ? বাইরে যাচ্ছি। একটা বিড়াল বিপদে পেরেছে, দেখি সাহায্য করতে পারি কি না। তুমি যাবে আমার সাথে? না, আমার কাজ আছে, খাবার সাজাতে হবে। আজ অনেক কিছু রান্না করেছি। তুমি যাও, আমি সুযোগ পেলে আসবো। ইলিন বাড়ির পেছনে এলো। এদিকটায় বাগান, বড় একটা ফুলের গাছের গোড়ায় সে দেখতে পেল বিড়ালটাকে। রং কালো। তাকে দেখে মোটেও ভয় পেল না, বরং বেশি বেশি মিউ মিউ করতে লাগলো। ইলিন কাছে গিয়ে জিজ্ঞেস করলো, কি হয়েছে? বিড়ালটা পা দেখিয়ে দিল। ইলিন দেখলো বিড়ালের পায়ের নিচে একটা কাঁটা ফুটেছে। কাঁটাটা বেশ বড়, পাশ দিয়ে রক্ত বেরোচ্ছে। কোনোভাবেই কাঁটাটা বের করতে পারেনি বিড়ালটা, এজন্য বাড়ির পেছনে এসে মানুষের সাহায্য চাইছে। বিড়ালটা কোলে নিয়ে ঘুরে দাঁড়াতে দেখলো হ্যারি দাঁড়িয়ে আছে। ইলিন অবাক হয়ে বলল, তুমি এখানে কি করছো? বিড়ালটাকে নিয়ে ভেতরে যাচ্ছি। পায়ের নিচে একটা কাঁটা ফুটেছে, ওটা বের করব। ও কি খুব ব্যথা পাচ্ছে? তাই তো মনে হচ্ছে। বিড়ালটার নাম কি? আমি জানি না, তুমি একটা নাম রেখে দাও। আমি রাখবো? অবশ্যই, আমি ছোট মানুষ, নাম রাখবো কিভাবে? তুমি ছোট হলে কি হবে? তোমার অনেক বুদ্ধি। চলো আমরা বিড়ালটার নাম রাখি, তারপর বিড়ালটাকে আমরা সুস্থ করে তুলবো। মজার ব্যাপার কি জানো? কি? মনে হচ্ছে আমি বিড়ালটার কথা বুঝতে পারছি। কিভাবে সম্ভব? আমি নিজে অবাক হচ্ছি। মানুষের কিংবা ক্লোনদের বিড়ালের কথা বুঝবার ক্ষমতা নেই, অথচ আমি বুঝতে পারছি এবং বিড়ালটাও আমার কথা বুঝতে পারছে। সে খুব খুশি। বিড়ালের কথা বুঝতে পারা তো অবিশ্বাস্য ব্যাপার। আমি কিছুতেই বিশ্বাস করতে পারছি না। পৃথিবীর কেউ কি আগে কখনো বিড়ালের কথা বুঝতে পারতো? আর বিড়ালকে আসলেই কথা বলতে পারে? তা পারে না, তবে মিউ মিউ করে নিজের মনের ভাব প্রকাশ করে। হয়তো আমি
ওই মনোভাবটা বুঝতে পারছি। আগে কেউ কখনো বিড়ালের ভাষা বুঝতে পারতো কি না তা আমার জানা নেই। যাই হোক, একটা নাম বলো। আগে নাম রাখি বিড়ালটার। ওটার নাম দাও গুগু। নামটা সুন্দর হয়নি, আমার ভালো লাগছে না। বিড়ালটাও পছন্দ করছে না, বেশি বেশি মিউ মিউ করছে। তার মানে সে রাজি না। তাহলে নাম রাখো মিটি। মিটি? বাহ, সুন্দর নাম। হ্যাঁ, বিড়ালটার পছন্দ হয়েছে। সে কোনো প্রতিক্রিয়া দেখাচ্ছে না। তাহলে আজ থেকে বিড়ালটার নাম মিটি। মিটির বাসা কোথায়? ওর বাবা মা কোথায়? আশেপাশে কোথাও হবে। দেখে মনে হচ্ছে বয়স খুব বেশি না। সমস্যা হচ্ছে বিড়াল একটু বড় হলে ওদের বাবা মা ওদের রেখে চলে যায়। হয়তো এরকম কিছু ঘটেছে। আহারে, বাসা খুঁজে পাওয়া দরকার। বাসা পরে খুঁজে বের করা যাবে, আগে ওর শুশ্রূষা করি। চলো যাই, আমার রুমে যাই। না, তোমার রুমে না, আমার রুমে যাব। তুমি না বলেছ তোমার রুমে আমাকে আর দেখতে চাও না? হ্যারি লিনের হাত ধরে বলল, আমি ভেবেছিলাম তুমি ভালো হবে না, হয়তো বুবোর মতো নির্বোধ হবে। এখন মনে হচ্ছে তোমার মধ্যে দয়া মায়া আছে। তোমার মনটা ভালো, এজন্য তুমি এখন থেকে আমার সাথে থাকবে। ইলিন মিষ্টি হেসে মাথা দোলালো, তারপর বলল, ঠিক আছে, তুমি যা বলবে তাই হবে। এখন থেকে আমি তোমার সাথেই থাকবো, আর তুমি আমার বন্ধু। আচ্ছা, আমি তোমার বন্ধু। হ্যারি ইলিনের হাত ছাড়লো না, ধরেই রাখলো। তার কেন যেন মনে হতে লাগলো ইলিন আর তার ভালো বন্ধু হবে, খুব ভালো বন্ধু। সামনের দিনগুলোতে ইলিনের সাথে তার দারুণ সময় কাটবে। মিটির পায়ের নিচে বিঁধে থাকা কাঁটাটা টেনে তুলল ইলিন, তারপর ব্যান্ডেজ করে দিল পায়ে। মিটিকে নিয়ে আগ্রহের শেষ নেই হ্যারির। মিটি ব্যথা পেয়েছে কি না, ব্যান্ডেজ কতক্ষণ থাকবে, মিটি কি খাবে, রাতে কিভাবে ঘুমাবে, এরকম অনেক প্রশ্ন তার। ইলিন একটা একটা করে প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিল। এদিকে মিটিকে বাসায় রাখার বিষয়ে রাজি হলেন না ডাক্তার মিলিনা। তিনি বললেন, বিড়াল অসুখ ছড়াবে। প্রফেসর রাইবার্ট অবশ্য তাকে থামালেন, বললেন, তুমি বিষয়টাকে অতটা সিরিয়াসলি নিও না, বরং দেখো হ্যারি কতটা উৎফুল্ল হয়ে উঠেছে। তার এরকম আনন্দিত চেহারা আমরা বহুদিন দেখিনি। তা দেখিনি, কিন্তু আমি খুব আশঙ্কিত। তুমি জানো বিড়াল কত রকম অসুখ ছড়ায়? একটা দুইটা দিন থাকুক, তারপর না হয় বাইরে কোথাও রেখে আসা যাবে। পশুর জন্য হাসপাতাল আছে, সেখানে পাঠিয়ে দিলেই হয়। রাজি হবে না হ্যারি, আমি বলেছিলাম। শেষে ছেলেটাকে না হয় আমাদের হারাতে হয়। তুমি অতটা ভেবো না তো। রাতে বিড়ালটা থাকবে কোথায়? ইলিনের সাথে থাকবে। ইলিন যদি হ্যারির সাথে ঘুমায় তাহলে ওই রুমে থাকবে। তোমার কথা শুনে আমার মাথা ঘুরছে। আমি কোনোদিনও রাজি হব না। আমি আমার ছেলের সাথে কোনো বিড়াল থাকতে দেব না। বিড়ালটা বনের মধ্য থেকে এসেছে। কোনো সংরক্ষিত ফার্ম হলে আসলে আমি ভয় পেতাম না। ভ্যাকসিন দেওয়া থাকতো। বনের মধ্যে যে বিড়াল থাকে ওগুলোর শরীরে ভয়ঙ্কর সব জীবাণু থাকে। আমি কিছুতেই এই ঝুঁকি নিতে পারবো না। প্রফেসর রাইবার্ট মাথায় ঝাঁকিয়ে বললেন, ঠিক আছে, তাহলে ইলিনের সাথেই তার রুমে থাকবে। ওরা তো কিছু খাচ্ছেও না। ক্ষুধা লাগলে ঠিকই খাওয়া দাওয়া করবে, অত ভেবো না তুমি। আচ্ছা, যা ভালো বোঝো করো। আমি আগামীকাল লিউটন শহরে যাচ্ছি। ফিরতে কয়েকদিন লাগবে। জানি না এই কদিনে আবার কি বিপদ হয়। খানিকটা বিরক্তি প্রকাশ করলেন ডাক্তার মিলিনা। প্রফেসর রাইবার্ট অবশ্য আর কথা বললেন না। কেন যেন তার ভালোই লাগছে। হ্যারিকে তিনি প্রাণবন্ত আর হাসি খুশি দেখতে পাচ্ছেন। এটা অনেক বড় একটা ব্যাপার। বোবো অবশ্য টালমাটাল অবস্থা। সে কি করবে বুঝতে পারছে না, কারণ তার চিপসে বিড়ালের চিকিৎসা বিষয়ে বিস্তারিত তথ্য নেই। তাই সে বলল, আমার কোনো সাহায্য লাগলে অবশ্যই বলবে। আসলে আমি জানি না কি করতে হয়। মানুষের প্রাথমিক চিকিৎসা সম্পর্কে আমি ভালো জানি, কিন্তু বিড়ালের নয়। হ্যারি উৎসাহ নিয়ে বলল, ইলিন আছে, সে সব জানে। তুমি অতটা অস্থির হবে না। আমি আসলে অস্থির হতে পারি না, কারণ আমি রোবট। তবে একটা কিছু করতে ইচ্ছা করছে। আমাকে তোমরা কি দায়িত্ব দিবে? এখনও ঠিক করিনি। মিটিকে খাওয়ানোর দায়িত্ব আমাকে দিতে পারো। আমি কাজটা সারতে পছন্দ করব। এবার ইলিন বলল, তাহলে তুমি দুধ নিয়ে আসো। মিটি ক্ষুধার্ত, ওকে আমরা দুধ খাওয়াবো। বোবো দ্রুত রান্নাঘরে চলে গেল
হ্যারি এবার বলল, মিটির কোনো ওষুধ লাগবে না? মনে হচ্ছে না, যদি প্রয়োজন হয় দেব। রাতে ঘুমানোর সময় ঠান্ডা লাগবে বোধহয়, একটা কম্বল হলে ভালো হতো। আশা করছি ব্যবস্থা হয়ে যাবে। মিটি কিন্তু দেখতে সুন্দর, তাই না? হ্যাঁ, সত্যিই সুন্দর। আমি কি মিটিকে কোলে নিতে পারবো? অবশ্যই পারবে। আমি না আগে কখনো বিড়াল কোলে নেইনি। কামড় দেবে না তো? মনে হয় না। এই নাও। হ্যারি মিটিকে কোলে নিল, তারপর ধীরে ধীরে তাকে আদর করতে থাকলো। সাথে সাথে মিউ মিউ করে উঠল মিটি। হ্যারি অবাক হয়ে বলল, কি বলছে মিটি? তোমাকে ধন্যবাদ দিচ্ছে কেন? তুমি মাথায় আদর করে দিয়েছো, এজন্য মজা পাচ্ছে। সত্যি কথা বলতে কি জানো, অনেক প্রাণীর মধ্যে কৃতজ্ঞতা বোধ আছে। যে উপকার করে তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে ওই প্রাণীগুলো দ্বিধা করে না। তুমি মিটিকে তোমাদের বাড়িতে থাকতে দিচ্ছ, এতে মিটি বড় খুশি। এখন থেকে মিটি আমাদের বাড়িতেই থাকবে, যদি কি না তোমাদের বাড়ির সবাই রাজি হয়। অবশ্যই হবে। আমি মিটিকে বড় করব। অনেক কষ্টের কাজ, কিন্তু আমি পারবো। তুমি আমাকে সাহায্য করবে, ঠিক আছে? ইলিন মাথা ঝাঁকিয়ে বলল, অবশ্যই। এর মধ্যে দুধ নিয়ে চলে এলো বোবো। হ্যারি নিজের হাতে মিটিকে দুধ খাওয়ালো, তারপর একটা চাদর দিয়ে ঘিরে দিল মিটির শরীর। ইলিন মিটিকে নিয়ে নিজের কক্ষে এলে হ্যারিও বালিশ নিয়ে চলে এলো। ইলিন অবাক হয়ে বলল, তুমি আমার ঘরে এসেছো কেন? এখন থেকে আমি তোমার সাথে ঘুমাবো, তাই নাকি? হ্যাঁ, ঠিক আছে, তাহলে খেয়ে নাও। তুমি আজ সারাদিন কিছু খাওনি। আমার ক্ষুধা নেই। না, তা হবে না। আমার সাথে থাকতে হলে নিয়মিত খাওয়া দাওয়া করতে হবে। তুমি খাবে না? তুমি খেলে আমি খাবো, তা না হলে খাবো না। চলো তাহলে দুজনে একসাথে খাই। হ্যারি ইলিনের সাথে রাতের খাবার খেলো, তারপর শুয়ে পড়লো ইলিনের রুমে। রুমের এক কোণে একটা ধাতব বাক্সে ঘুমিয়ে আছে মিটি। মিটির দিকে তাকিয়ে হ্যারি বিড়বিড় করে বলল, কি সুন্দর একটা সন্ধ্যা কাটলো আমার। পরের দিন অনেকটাই সুস্থ হয়ে উঠল মিটি, হাঁটতে পারছে এখন। ইলিন মিটির পায়ের ব্যান্ডেজ পরিবর্তন করে দিয়েছে, তবে মিটির কোনো লক্ষণ নেই রুম থেকে বের হওয়ার। সে কারো কোলে থাকবে, তা না হলে তার জন্য ধাতব যে বাক্স আছে ওইটার মধ্যে বসে থাকবে। দুপুরের পর হ্যারি বলল, ইলিন, মিটি কি ওর বাড়িতে চলে যাবে? মনে হচ্ছে না। না গেলেই ভালো, তবে জানতে ইচ্ছে করছে কেন ও বাড়ি যাবে না। মিটির ঘর বাড়ি নেই। বনের মধ্যে একটা গুহায় থাকতো। আসলে মিটি কোনো বুনো বিড়াল। বুনো বিড়ালদের জীবনে বড় কষ্টের। এখন এখানে আরামে আছে, খাওয়া দাওয়া থাকা জায়গা নিয়ে কোনো চিন্তা নেই, এমনকি নিজের চিকিৎসা নিয়েও চিন্তা নেই। তো যাবে কেন? এরকম আরামে থাকলে কে জঙ্গলে যেতে চায়? তবে মিটিকে দিয়ে বিশ্বাস নেই। মানে, আমার ধারণা এরকম বদ্ধ পরিবেশে মিটি কয়েকদিনেই হাঁপিয়ে উঠবে। যার অভ্যাস উন্মুক্ত বনে ঘুরে বেড়ানো, তার আবদ্ধ জীবন ভালো লাগবে না। তুমি না বললে এখানে আরামে আছে? হ্যাঁ বলেছি, তবে এটাও বলেছি বনে যাওয়ার জন্য কয়েকদিনের মধ্যে অস্থির হয়ে উঠবে মিটি। তোমার কথাগুলো কেমন যেন অগুছালো মনে হচ্ছে। যা বলছি সবই অনুমান থেকে। আমার অনুমান সত্য নাও হতে পারে। বিড়াল পোষা প্রাণী, যদি পোষ মানে তাহলে তো কথাই নেই। হ্যারি মিটির দিকে তাকিয়ে বলল, সত্যি কথা বলতে কি, যদি বনে চলে যায় তাহলে বড় কষ্ট পাবো। মিটির প্রতি কেমন যেন মায়া হয়ে গেছে। মিটি নাম ধরে ডাক দিলে তাকায়, কি বলছি যেন বুঝতে চায়, পারলে যেন কথাও বলতে চায়। বিড়াল সত্যি মায়া সৃষ্টি করতে পারে। এখন থেকে অনেক আগে, বলতে পারো 200-300 বছর পূর্বে, মানুষ বাড়িতে বিড়াল পালতো। কেন জানো? ইঁদুর মারার জন্য। অবশ্য অনেকে ভালোবেসেও পালতো বিড়াল। এখন আর কেউ বিড়াল পালতে চায় না। অবশ্য কিছু মানুষ আছে যারা নিঃসঙ্গতা দূর করার জন্য বিড়াল পালছে। তখনকার দিনগুলো খুব আনন্দের ছিল, তাই না ইলিন? আমি জানি না, আসলে সুখটা সময় আর মানুষ ভেদে ভিন্ন হয়। কেউ সুখী হয় বিড়ালকে ভালোবেসে, আবার কেউ সুখী হয় বিড়ালকে তাড়িয়ে দিয়ে। মানুষের সুখের কারণ বোঝা বড় কঠিন। আমার এত কিছু বোঝার দরকার নেই। মিটিকে শুধু এই বাড়িতে রাখতে চাই। তুমি মিটির সাথে কথা বলো। তুমি না বলেছো যে তুমি মিটির কথা বুঝতে পারো? হ্যাঁ পারি। তাহলে জিজ্ঞেস করো সে থাকবে কি না। ইলিন মিটিকে জিজ্ঞেস করলো সে এই বাড়িতে থাকতে চায় কি না।
মিটি মিউ করে উত্তর দিল। ইলিন আবার জিজ্ঞেস করলো কতদিন থাকবে, আবার মিউ করলো মিটি। এভাবে বেশ কিছুক্ষণ মিউ উত্তর পাওয়ার পর ইলিন বলল মিটি আপাতত থাকতে চায়, কারণ বনের ভেতরে কোথাও আগুন লেগেছে। সেই আগুন দেখেই সে বিকেলে দৌড়াতে শুরু করে। ওই সময়ে পায়ের মধ্যে কাটা বিঁধে। আগুনটা নাকি ছড়িয়ে পড়বে 2-1 দিনের মধ্যে, তখন বনের মধ্যে থাকা নিরাপদ হবে না, এই জন্য এখানে থাকতে চায়। তাছাড়া তোমাকে আর আমাকে নাকি মিটির ভালো লেগেছে, এটাও থাকার জন্য অন্যতম একটা কারণ। দারুণ, কিন্তু বনের মধ্যে আগুন লাগার বিষয়টা তো ভালো না। আগুন লাগবে কেন? এখন শীতকাল, বনের মধ্যে সব কিছু শুকিয়ে আছে। ডালে ডালে ঘর্ষণ লেগে যদি আগুনের ফুলকি তৈরি হয়, তাহলে সেই ফুলকি থেকে শুকনো ঘাসে আগুন ধরে যেতে পারে। ওই আগুন ছড়িয়ে পড়লে নেভানো খুব কঠিন হয়ে পড়ে, কারণ পশু পাখির আগুন নেভানোর ক্ষমতা নেই। হ্যারি টিভি ছাড়লো। টিভিতে সত্যি বনে আগুন লাগার একটা সংবাদ দেখাচ্ছে। দাও দাও করে জ্বলছে আগুন। সে অবাক হয়ে বলল, মিটির কথা তো সত্যি। তাই তো দেখছি। তার থেকে বড় কথা, তুমি সত্যি মিটির কথা বুঝতে পারো, মিটির কথা বলতে পারছো। হ্যাঁ, কিন্তু এরকম হওয়ার কথা নয়, আমাকে সেই ক্ষমতা দেওয়া হয়নি। কি অদ্ভুত, তুমি ক্ষমতা পেলে কিভাবে? আমি নিজেও বিস্মিত হচ্ছি। প্রথম ভেবেছিলাম মিটির সাথে আমার কথোপকথন হয়তো কাকতালীয় কিছু, এখন দেখছি সব কিছু বাস্তব। আমার কি ধারণা জানো? কি ধারণা? তুমি হয়তো অন্য পশু পাখির কথাও বুঝতে পারবে। আমি ঠিক বুঝতে পারছি না। চলো ছাদে যাই, গিয়ে দেখি বনের কি অবস্থা। হ্যাঁ হ্যাঁ চলো। এরপর হ্যারি আর ইলিন ছাদে চলে গেল। পেছনে বনের দিকে তাকিয়ে সত্যি দেখছে আগুন লেগেছে। আকাশে হেলিকপ্টার দিয়ে ওই আগুন নেভানোর চেষ্টা করা হচ্ছে। হেলিকপ্টার থেকে বিশেষ গ্যাস আর পানি ছিটানো হচ্ছে, কিন্তু কাজ হচ্ছে না। আগুন শুধু বাড়ছেই। হ্যারি অস্থির হয়ে বলল, পশু পাখিগুলোর কি হবে এখন? ওরা সবাই তো পালাতে পারবে না। অনেক পশু পাখি আগুনে পুড়ে মারা যাবে হয়তো। কি ভয়ঙ্কর। আসলেই আমাদের কিছু করার নেই। তুমি ছোট মানুষ, কি করবে? আর আমি তো ক্লোন, আমার কোনো ক্ষমতা নেই, কাজেই আমিও তেমন কিছু করতে পারবো না। এমন সময় বাড়ির পেছনের বাগানে কয়েকটা হরিণকে দেখতে পেল তারা। ইলিন বলল, সম্ভবত ওরাও আগুনের ভয়ে এখানে এসেছে। চলো যাই, দেখি ওদের সাহায্য করতে পারি কিনা। হ্যাঁ হ্যাঁ চলো। ইলিন আর হ্যারি দ্রুত সিঁড়ি দিয়ে নিচে নামতে শুরু করলো। হ্যারি নিজের মধ্যে নতুন এক উত্তেজনা অনুভব করছে এবং মনে হচ্ছে তার এখন অনেক দায়িত্ব, সকল দায়িত্ব সঠিকভাবে পালন করতে হবে। বেশ অনেকগুলো প্রাণী এসে জড়ো হয়েছে পেছনের বাগানে। বাগান আর বনের মধ্যে একটা কাঠের বেড়া আছে, সেই বেড়ার কিছু অংশ আগেই ভাঙা ছিল। ওই ভাঙা অংশ দিয়ে ভেতরে প্রবেশ করছে অনেকগুলো প্রাণী। অধিকাংশই হরিণ, বানর, ছাগল, জেব্রা, এরকম শান্ত প্রাণী। কিছু পাখিও আছে। বেড়ার ওপাশে প্রাণীর সংখ্যা বেশি। দুটো বড় মহিষকেও দেখা গেল। তাদের উপস্থিতি টের পেয়ে ভয়ে অন্যদিকে ছুট দিল মহিষ দুটো। তবে বেড়ার এপাশে যেগুলো ছিল সেগুলো দাঁড়িয়েই থাকলো। ইলিন প্রাণীগুলো দেখে বলল, হ্যারি, ওদেরকে আমাদের আগে পানি খাওয়াতে হবে, তারপর সাহস দিতে হবে। আমি পানি নিয়ে আসছি। তুমি পারবে না, বোবো আর লুকুকে বলো। আচ্ছা ঠিক আছে, বলছি। বাগানে পানি দেওয়ার জন্য বাড়ির পেছনে একটা কল ছিল। ওই কলটা ছেড়ে দিল ইলিন। পাখিগুলো ওখান থেকে পানি খেতে শুরু করলো। বোবো একটা গামলা নিয়ে এলে সেটা পানি দিয়ে ভরল ইলিন। তারপর এগিয়ে দিল হরিণ, ছাগল, বানর, জেব্রা আর অন্য প্রাণীগুলোর দিকে। সবগুলো বেশ সময় নিয়ে পানি খেলো। হ্যারি ফিরে আসার সময় মিটিকে সাথে নিয়ে এসেছে। মিটির চোখে আতঙ্ক। মিউ করে কিছু বলতে চাচ্ছে মিটি। ইলিন মিটির সাথে কথা বলে জানালো, বড় ধরনের বিপর্যয় নেমে এসেছে বনের মধ্যে। অনেক প্রাণী নাকি মারা যাবে। কতদিন থাকবে এরকম আগুন? সবাই কাজ শুরু করেছে, দেখা যাক কতদিন থাকে। আমরা এখন কি করব? আমাদের দায়িত্ব হবে এই প্রাণীগুলোর জন্য খাবারের ব্যবস্থা করা। এত খাবার পাবো কোথায়? এটাই সমস্যা। আমি বাবাকে বলি, বাবা নিশ্চয়ই কোনো ব্যবস্থা করে দেবে। ঠিক আছে, বলো। হ্যারি এবার বোবোকে বলল, আমি বাবার সাথে কথা বলবো, তুমি ফোন করে দাও। বোবোর শরীরের মধ্যে
অডিও ও ভিডিও কল করার টেকনোলজি স্থাপন করা আছে। ভিডিও কল করলে তার বুকের উপর একটা ডিসপ্লে মনিটরে ছবি দেখা যায়, আবার সে চোখ দিয়ে যা দেখবে বা দেখাতে চাইবে তা অপর প্রান্তের ব্যক্তি দেখবে। প্রফেসর রাইবার্ট ফোন ধরতে হ্যারি ওই পরিস্থিতি ব্যাখ্যা করলো। তারপর বলল, খাবার পাবো কোথায় বাবা? এটা তো দেখছি বড় সমস্যা। বিভিন্ন প্রাণী বিভিন্ন খাবার খায়, এগুলো জোগাড় করা কঠিন। আমি বরং এক কাজ করি, বন্যপ্রাণী সংরক্ষণ অফিসে ফোন করি, তারা খাবার নিয়ে আসবে। তাড়াতাড়ি করো বাবা, খাবার খুব দরকার। আমি ব্যবস্থা করছি, তুমি চিন্তা করো না। বন্যপ্রাণী সংরক্ষণ অফিস থেকে জানানো হলো তারা খুব ব্যস্ত, এই মুহূর্তে তারা কোনো খাবার পাঠাতে পারবে না। কেউ খাবার নিয়ে যেতে চাইলে তারা তাকে খাবার দেবে। একথা শোনার পর বোবো, হ্যারি, ইলিন তিনজনই গেল খাবার আনতে। তাদেরকে কিছু শস্য দানা, কলা আর সবজি দেওয়া হলো। আবার খাবার দেখার সাথে সাথে ঝাঁপিয়ে পড়ল প্রাণীগুলো। সত্যি ওরা খুব ক্ষুধার্ত ছিল। একটা মা বানর তার 2 বাচ্চাকে নিয়ে এসেছে। বানরটি কলা ছিলে বাচ্চা দুটোকে খাওয়ানো শুরু করলো। দেখতে খুব সুন্দর লাগছে। হ্যারি বলল, ইলিন, এত সুন্দর দৃশ্য আমি আগে কখনো দেখিনি। সত্যি সুন্দর। ওদের বাবা কোথায়? আমি বলতে পারবো না। তুমি কি ওদের সাথে কথা বলবে? তোমার তো পশু পাখির সাথে কথা বলার ক্ষমতা আছে। ইলিন বানরটির পাশে বসে জিজ্ঞেস করলো, কি নাম তোমার? কোনো উত্তর দিল না বানরটি। ওদের বাবা কোথায়? কোনো উত্তর নেই। এখন কেমন লাগছে? মা বানরটি হাত দিয়ে ইলিনের মাথায় আদর করে দিল। তারপর মানুষের মতো করে ইশারায় ডাকলো হ্যারিকে। হ্যারি পাশে বসতে হ্যারির মাথায় আদর করে দিল। হ্যারি অবাক হয়ে বলল, এ তো দেখছি মানুষের মতো। হ্যাঁ, মানুষের পূর্বপুরুষ সম্পর্কে বিজ্ঞানের ব্যাখ্যা নিশ্চয়ই তোমার জানা আছে। বিবর্তনের মাধ্যমে বানর থেকেই সৃষ্টি হয়েছে মানুষ। সত্যি অদ্ভুত। এখন বলো, বানরটা তোমাকে কি বলল? আমি বানরের কথা বুঝতে পারছি না, ওদের ভাষা আলাদা। আসলে প্রত্যেক পশুর ভাষাই ভিন্ন ভিন্ন। এক পশু কিংবা প্রাণী অন্য পশু বা প্রাণীর কথা সম্ভবত বুঝতে পারে না। আমার বোধ হয় শুধু বিড়ালের কথা বোঝার ক্ষমতা আছে। এমন সময় ইলিনের কোলের মধ্যে থাকা মিটি মুখ দিয়ে অদ্ভুত রকম শব্দ করে উঠল। বানরটাও চিচি ধরনের শব্দ করলো। এভাবে কয়েকবার বিড়াল আর বানর কথা বলল। তারপর মিটি ইলিনের দিকে তাকিয়ে মিউ করে কিছু বলল। এবার ইলিন হ্যারিকে বলল, বিড়ালটা কথা বলেছে বানরের সাথে। বনের মধ্যে আগুন লাগলে ওরা যখন দৌড়াচ্ছিল তখন হারিয়ে গেছে বাচ্চা বানরগুলোর বাবা। নিশ্চয়ই ফিরে আসবে, এজন্য ওরা এখানে অপেক্ষা করতে চায়। হ্যারি সাথে সাথে বলল, হ্যাঁ, যতদিন খুশি থাকুক, আমাদের কোনো আপত্তি নেই। বিকেলে বন্যপ্রাণী সংরক্ষণ অফিসের একজন প্রতিনিধি এলো। সে সব কিছু দেখে বলল, ভয়ের কোনো কারণ নেই, বনের আগুন নিয়ন্ত্রণে চলে এসেছে। প্রাণীগুলো একা একাই চলে যাবে। আরও প্রয়োজনীয় খাদ্য আমাদের অফিস থেকে তোমরা নিয়ে আসবে। আশা করছি কোনো সমস্যা হবে না। তবে দুঃখের বিষয়, হঠাৎ এই আগুনে বা দাবানলে বেশ কিছু প্রাণী মারা গেছে। আমরা এখনই ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করতে পারিনি, পারলে তোমাদের জানাবো। আর হ্যাঁ, তোমাদের সকলকে ধন্যবাদ। প্রাণীদের প্রতি তোমরা যা দয়াময়া এবং আন্তরিকতা দেখিয়েছো তা সত্যি অসাধারণ। আমি চেষ্টা করব তোমাদের পুরস্কৃত করার জন্য। অন্তত বন্যপ্রাণী রক্ষণাবেক্ষণের সার্টিফিকেট তোমাদের প্রদান করা হবে। প্রতিনিধি চলে গেলে ইডিন এবং হ্যারি আবার ব্যস্ত হয়ে পড়ল প্রাণীগুলো নিয়ে। সন্ধ্যার ঠিক আগে এলেন প্রফেসর রাইবার্ট। ডাক্তার মিলিনা অবশ্য শহরের বাইরে গেছেন, তিনি কয়েকদিন থাকবেন না। প্রাণীগুলো দেখে প্রফেসর রাইবার্ট নিজেও তাদের যত্ন করার জন্য আগ্রহী হয়ে উঠলেন। সুপার শপ থেকে ভালো মানের কিছু খাবারও আনলেন। তারপর খাওয়াতে শুরু করলেন প্রাণীগুলোকে। হ্যারি খুব আনন্দ পাচ্ছে, দারুণ আনন্দ। সে উপলব্ধি করছে ইলিন আসার পর থেকে বাড়ি তার আনন্দে ভরে গেছে। মনে মনে সে বলল, ইলিন, তুমি ভালো, খুব ভালো। আমি তোমাকে দারুণ পছন্দ করি। বিজ্ঞান ও প্রযুক্তি গবেষণাগারের দ্বিতীয় গুরুত্বপূর্ণ ব্যক্তি কমান্ডার বিক্সের অফিস কক্ষে বসে আছেন ক্লোন উৎপাদনকারী প্রতিষ্ঠান লিওক্সের প্রধান নির্বাহী লিটলিবার্ড। লিটলিবার্ড চিন্তিত ভঙ্গিতে বললেন, বাণিজ্যিক ক্লোন উৎপাদনের ফাইলের কি অবস্থা? কমান্ডার বিক্স চেয়ারে হেলান দিয়ে বললেন,
আসার কথা শোনাতে পারছি না আপনাকে। কেন প্রফেসর রাইবার্ট রাজি হচ্ছেন না? আজও আমি তার সাথে কথা বলছি। রাজি না হওয়ার কারণ কি? উনি নিজেই একটা ক্লোন ব্যবহার করছেন, ক্লোনের গুরুত্ব উপলব্ধি করছেন তিনি, তারপর রাজি হচ্ছেন না কেন? ক্লোনের বাণিজ্যিক উৎপাদনের প্রস্তাব নাকচ হয়ে যেতে পারে। কি বলছেন? আপনাকে আরও ধৈর্য ধারণ করতে হবে। আর কত ধৈর্য ধরবো? অনেক দিন তো পার হয়ে গেল। আপনি জানেন এখানে বিনিয়োগের পরিমাণ কত? আমার 1000 ক্লোন প্রায় প্রাপ্তবয়স্ক হয়ে গেছে। প্রথমে 100 ক্লোনের জন্য অনুমতি চেয়েছিলাম, তা পাইনি। ভালো কথা, কিন্তু বাণিজ্যিকভাবে ক্লোন উৎপাদনের মূল প্রস্তাবই যদি নাকচ হয় তাহলে কি সর্বনাশ হবে ভাবতে পারছেন? লিওকসহ ক্লোন উৎপাদনকারী সকল প্রতিষ্ঠানকে পথে বসতে হবে। আপনার জন্য বড় ঝুঁকির হয়ে গেছে বিষয়টা। লিটলি বাট অস্থির হয়ে বললেন, আপনি আশ্বস্ত করেছিলেন বলে এই কাজটা আমি শুরু করেছিলাম। এখন কি করব আমার মাথায় ঢুকছে না। আপনাকে একটা কিছু করতে হবে। উপরে নিচে মাথা ঝাঁকালেন কমান্ডার ব্রিক্স, তারপর বললেন, আমি বুঝতে পারছি, তবে শুধু আমার কথার উপর নির্ভর করা আপনার ঠিক হয়নি। আপনি ব্যবসায়ী মানুষ, সব কিছু বিবেচনা করা উচিত ছিল। ব্যবসায়ী বলেই ঝুঁকি নিয়েছি। পৃথিবীর প্রথম 1000 ক্লোন আমি বিক্রি করতে চেয়েছিলাম। আপনি জানেন যে কোনো পণ্যের মূল্য প্রথম দিকে অনেক বেশি থাকে, পরে একেবারে কমে যায়। অতিরিক্ত লাভের আশা এখন বিপদে পড়তে যাচ্ছেন। লোভ ভালো জিনিস নয় কমান্ডার। তাত্ত্বিক কথা শুনে আমার লাভ হবে না। আমার প্রয়োজন ব্যবসা। ব্যবসার জন্য আমি যা কিছু করতে পারি, যেভাবেই হোক আমাকে সমাধান বের করতে হবে এবং লাভবান হতে হবে। কিভাবে লাভবান হবে? লিটলি বাট তাকালেন কমান্ডার ব্রিক্সের চোখে, তারপর বললেন, আমি আপনাকে এই গবেষণাগারের প্রধান পদে দেখতে চাই। কমান্ডার ব্রিক্স চোখ কুঁচকে বললেন, মানে? প্রফেসর রাইবার্ট যে পদটি দখল করে আছেন ওই পদটিতে থাকবেন আপনি। একটি পদে একজন থাকতে অন্যজন কিভাবে বসবে? এটা অসম্ভব। অসম্ভবকে সম্ভব করার দায়িত্ব আমার। আমি এই জীবনে বহু অসম্ভবকে সম্ভব করেছি। আপনাকে শুধু একটা কথা দিতে হবে। কি কথা? আপনি ওই চেয়ারে বসার পরপরই বাণিজ্যিকভাবে ক্লোন উৎপাদনের ফাইলটি অনুমোদন করবেন। হ্যাঁ, আপনি। আমার সামনে আর কোনো বিকল্প দেখছি না। আপনি সব কিছু যত সহজ ভাবছেন তত সহজ না। আমার পরেও মন্ত্রণালয়ের অনেকে এই বিষয়ে সিদ্ধান্ত দেবে। সম্ভবত প্রেসিডেন্ট পর্যন্ত যাবে ফাইলটি। আপনি অনুমোদন প্রদানের পর কী করতে হবে তা আমি জানি। পরবর্তী কাজের দায়িত্ব আপনাকে নিতে হবে না। লিটলি বাট এবার টেনে টেনে বললেন, আপনার ইতস্তত করার কোনো কারণ নেই কমান্ডার ব্রিক্স। আপনার সামনে উজ্জ্বল ভবিষ্যৎ, আপনি কেন তা অবহেলা করবেন? মনে রাখবেন, কেউ না কেউ একদিন এই ফাইল অনুমোদন করবে। তাহলে আপনি কেন নন? আমার মনে হয় আজ এ পর্যন্তই। আপনি সিদ্ধান্ত নিয়ে আমাকে জানাবেন যে গবেষণাগারের প্রধান হলে আপনি ফাইলটি অনুমোদন দিবেন। আমি উত্তর শোনার জন্য আবার আসব। আর বিষয়টা অত্যন্ত গোপনীয়, তাই আমরা তৃতীয় কারো সাথে আপাতত আলোচনা করব না। আসি, ভালো থাকবেন লিটলি। পেছন থেকে ডেকে উঠলেন কমান্ডার ব্রিক্স। লিটলি বাট আবার ঘুরে দাঁড়ালেন। কিছুটা দ্বিধা নিয়ে কমান্ডার ব্রিক্স বললেন, আপনি আসলে কি করতে চাচ্ছেন? লিটলি বাট বাঁকা একটা হাসি দিলেন, তারপর বললেন, আমি ব্যবসায়িক সাফল্য পাওয়ার জন্য আমার মনের আশা পূরণ করতে চাচ্ছি। আসি। কথাগুলো বলে লিটলি বাট বের হয়ে গেলেন। কমান্ডার ব্রিক্সের কপালে ঘাম জমতে শুরু করছে। কেন যেন অস্বস্তি অনুভব করছেন তিনি। আগে তিনি মহাকাশ প্রতিরক্ষা গবেষণা কেন্দ্রে ছিলেন। কর্মজীবনে যথেষ্ট সাহসী তিনি, কিন্তু এখন কেন যেন তার ভয় করছে। মনে হচ্ছে বড় অন্যায় করা হয়ে যাচ্ছে। কমান্ডার ব্রিক্স পুরো এক গ্লাস পানি খেলেন, তারপর ধীরা পায়ে এলেন প্রফেসর রাইবার্টের কক্ষে। প্রফেসর রাইবার্ট গভীর মনোযোগের সাথে ফাইল দেখছিলেন। তাকে দেখে মাথা উঁচু করলেন। কমান্ডার ব্রিক্স বললেন, প্রফেসর, আমার কয়েকদিন ছুটি দরকার। হঠাৎ ছুটি কেন? শরীরটা ভালো না, ভাবছি দূরে কোথাও ঘুরতে যাব। ঠিক আছে, দরখাস্ত করুন। কমান্ডার ব্রিক্স প্রফেসর রাইবার্টের কক্ষ থেকে বের হয়ে গেলেন। তিনি আসলে কি করছেন ঠিক বুঝতে পারছেন না। তার ছুটি চাওয়ার কোনো কথা নয়, অথচ ছুটি চেয়েছেন। শেষ পর্যন্ত অবশ্য তিনি ছুটির দরখাস্ত লিখলেন না। সিদ্ধান্ত নিলেন আজ আর অফিস করবেন না, বাসায় চলে যাবেন।
পরিকল্পনার মতো তিনি গবেষণাগার থেকে বের হয়ে গাড়িতে উঠলেন। সামনে এগিয়ে যাওয়ার সময় মনে হলো কেউ তাকে অনুসরণ করছে। পেছনে তাকিয়ে তেমন কাউকে দেখতে পেলেন না, কিন্তু সন্দেহটা তার গেল না। তিনি জানেন, মানুষ যখন অপরাধ করার চেষ্টা করে তখন অবচেতন মন তাকে সতর্ক করে দেয়। তার অবচেতন মন হয় অতিরিক্ত ভয়ের সৃষ্টি করে তাকে সতর্ক করে দিচ্ছে। এমনই অনুমান করলেন তিনি। কয়েকদিন খুব ব্যস্ত কাটিয়েছে হ্যারি। ব্যস্ততার মূল কারণ বন থেকে আসা প্রাণীগুলো। স্কুলে থেকে আসার পর সে বাড়ির পেছনে চলে যেত, তারপর খাবার দিত প্রাণীগুলোকে। তার সাথে থাকতো ইলিন আর মিটির মাধ্যমে প্রাণীগুলোর সাথে কথা বলতো ইলিন। কার কি সমস্যা আছে শুনতো, তারপর সমস্যাগুলো সমাধান করে দিত। দাওয়ানল নিভে গেছে বেশ আগে, তারপরও প্রাণীগুলো ছিল এই কয়েকদিন। আজ শেষ যে প্রাণীটা চলে গেল সেটা একটা হরিণ। বাকি আছে শুধু বানর আর 2 বাচ্চা। বাচ্চা দুটোর বাবা এখনো আসেনি, এজন্য মন খারাপ তাদের। আপাতত থেকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বানরগুলো। বুড়ো একটা গাছে ওপর থাকে ওরা। হ্যারিকে দেখলেই নেমে আসে। বাচ্চা দুটো প্রায়ই উঠে বসে হ্যারির কাঁধে, তারপর চুল ধরে টানে, চুলকে দেয়, ঘাড় টিপে দেয়। খুব মজা পায় হ্যারি। পশু পাখিদের সাথে এভাবে মিলেমিশে থাকার বিষয়টা প্রথমে ডাক্তার মিলিনা মেনে নিতে পারল না। এখন মেনে নিয়েছে, কারণ হ্যারির সুস্থ হওয়ার লক্ষণ। একেবারে স্বাভাবিক জীবনযাপন করছে সে। তবে সবসময় তার সাথে ইলিনের থাকা চাই। বাগানের শেষ প্রান্তে এসে বনের দিকে তাকালো হ্যারি, তারপর বলল, ইলিন, আমি একদিন ওই বনের মধ্যে যেতে চাই। তোমার ইচ্ছা হলে যাবে, কিন্তু কেন যেন ভয় করে। ভয়ের কিছু নেই, তুমি যদি যেতে চাও অবশ্যই যাবে, আমি তোমাকে নিয়ে যাব। বনের মধ্যে আমি জোনাকি পোকা দেখব। তাহলে রাতে যেতে হবে। তুমি কি আগে কখনো জোনাকি পোকা দেখেছো? না, আমার জীবন তো শুরু হলো মাত্র কয়েকদিন। তুমি জানো, আমি বড় হয়েছি ইনকিউবেশন ক্যাপসুলে। আমার শৈশব কৈশোর বলতে কিছু নেই, এজন্য আমি বন জঙ্গলে যাওয়ার সুযোগ পাইনি। তোমার সাথেই প্রথম যাব। কবে যাবে? তোমার বাবার কাছ থেকে অনুমতি পাওয়ার পর যাব। বাবা অনুমতি নাও দিতে পারেন। কথা বলে দেখি। ঠিক আছে। এমন সময় চিৎকার করে উঠল বানরগুলো। কি হয়েছে দেখতে এগিয়ে গেল ইলিন আর হ্যারি। দেখলো গাছের ওপর বড় একটা সাপ উঠেছে। হ্যারি আঁতকে উঠে বলল, ওরে বাবা, এত বড় সাপ! ইলিন বলল, ওটাকে মারতে হবে। কিভাবে মারবে? ইলিন উত্তর দিল না। বড় একটা লাঠি নিল, তারপর পিটিয়ে মেরে ফেললো সাপটাকে। হ্যারি অবাক হয়ে বলল, তোমার অনেক সাহস। আমার মতো বয়স হলে তুমিও পারবে। চলো বাসার ভেতরে যাই। আজ আমরা নিজ হাতে রাঁধবো বলে ঠিক করেছিলাম, মনে আছে? হ্যাঁ আছে, চলো যাই। বাসায় এসে রান্নাঘরে ঢুকলো ইলিন আর হ্যারি। তাদের পেছন পেছন মিটিও এলো। মিউ মিউ করছে সে। হ্যারি জানতে চাইলো, কি বলছে মিটি? ইলিন মিটির দিকে তাকিয়ে বলল, মিটিও রান্না শিখতে চায়। হ্যারি হাহা করে হেসে উঠে বলল, দারুণ, আমরা আজ সবাই রান্না করব। কিন্তু বাদ সাধল রোবট লুকু। সে বলল, রান্না করা অত্যন্ত ঝুঁকির কাজ। যে কোনো সময়ে শরীরে আগুন ধরে যেতে পারে। অতিরিক্ত উত্তাপে হাতের কোথাও পুড়ে যেতে পারে। তাছাড়া খাবারে সঠিকভাবে লবণ কিংবা পানি দেওয়া সম্ভব না হলে খাবারের স্বাদ নষ্ট হয়ে যাবে। পাশাপাশি মশলা এবং তেলের পরিমাণেও কিছু বিষয় আছে। আর সবজি। ইলিন লুকুকে থামিয়ে দিয়ে বলল, তুমি এমনভাবে বলছো যেন শুধু রোবটরাই রান্না করতে পারে। তা বলছি না, আসলে রান্না করার দায়িত্বটা এই যুগের রোবটের উপরই এসে পড়েছে। মানুষ রান্না করতে অনেক আগে, তাও প্রায় 100 বছর হবে। আজ আমরা রান্না করব। খাবার খারাপ হলে হবে, তাহলে আমার অনুমতি নিতে হবে। আগে কথা বলি ডাক্তার মিলিনার সাথে, কারণ হ্যারির ব্যাপারে আমি কোনো ঝুঁকি নিতে পারবো না। কথাগুলো বলতে বলতে লুকু ফোন করলো ডাক্তার মিলিনাকে। কথা শেষ হলে বলল, হ্যাঁ অনুমতি পাওয়া গেছে, তবে আমাকে পাশে থাকতে বলেছে। আমি ফায়ার সার্ভিসকে বলে রেখেছি। হ্যারি অবাক হয়ে বলল, ফায়ার সার্ভিসকে বলে রাখার কী হলো? যদি কোনোভাবে আগুন লাগে তাহলে ওদের সাহায্য লাগবে। আগুন নেভানোতে ওরা খুব পারদর্শী। ইলিন মিটি হেসে বলল, প্রয়োজন হবে না। তারপরেও তুমি মনে করলে শুধু ফায়ার সার্ভিস কেন, পুলিশ, ইমার্জেন্সি, অ্যাম্বুলেন্স সার্ভিস, রেস্কিউ সার্ভিস সহ সকল সংস্থাকে বলে রাখতে পারো। ভেবেছিলাম তোমার বোধহয় সাহস আছে।
এখন দেখছি তুমি একটা ভিতুর ডিম। তুমি এইভাবে বলছো কেন? আমি অতিরিক্ত সতর্ক থাকার জন্য এসব করছি। বুঝতে পেরেছি। এখন সরে যাও, কাজ শুরু করি। শুরু হলো রান্নাবান্নার কাজগুলো জটিল হলেও বেশ মজা পাচ্ছে হ্যারি, বিশেষ করে একটা সবজির সাথে অন্য সবজির মিশ্রণ, মশলার পরিমাণ, কাটাকুটির প্রক্রিয়ার এগুলোর সাথে তার কাছে একেবারে নতুন। এতদিন লুকু শুধু রেঁধেছে আর সে খেয়েছে, আজ সে নিজে রেঁধে সবাইকে খাওয়াবে, নিজেও খাবে। অনুভূতিটাই অন্যরকম। রাতে খেতে বসে ডাক্তার মিলিনা বললেন, আজকের খাবারের স্বাদ সত্যি অসাধারণ। প্রফেসর রাইবার সম্মতি দিয়ে বললেন, ইলিন, তুমি দেখি ভালো রাঁধতে পারো। মাঝখান থেকে হ্যারি বলল, বাবা, আমিও রেঁধেছি আজ। তোমাকেও ধন্যবাদ। তোমরা যে রান্নার কাজটা এত সুন্দরভাবে করতে পারবে কল্পনাও করতে পারিনি। তোমার মা দুপুরে আমাকে বলেছিল, আমি ভেবেছিলাম তোমরা পারবে না। তোমরা পেরেছো, সত্যি অসাধারণ। আমরা সিদ্ধান্ত নিয়েছি পিকনিক করব। তাই নাকি? হ্যাঁ, জঙ্গলের মধ্যে। অনেক আগে মানুষ এরকম পিকনিকে যেত, শুধু গল্পের বইতেই পড়েছি, বাস্তবে যাইনি। তোমাদের এই উদ্যোগকে আমি স্বাগত জানাচ্ছি। হ্যারি দারুণ খুশি হলো। সবাইকে নিয়ে পিকনিক করা এখন তার অন্যতম চিন্তা। কাজটা কঠিন হলেও সে করবে, কারণ পিকনিক তার জন্য নতুন নতুন, তার বাবা মায়ের জন্য এরকম নতুন নতুন কাজ সে আগে খুঁজে পেত না, এখন পাচ্ছে। সব কৃতিত্ব ইলিনের। এজন্য ইলিনের প্রতি সে বিশেষভাবে কৃতজ্ঞ। মিটির কথা ইলিন বুঝতে পারে শুনে প্রফেসর রাইবার্ট বেশ অবাক হলেন। তিনি চোখ কুঁচকে বললেন, কি বলছো তুমি হ্যারি? হ্যাঁ বাবা, এটা কিভাবে সম্ভব? মানুষ তো পশু পাখির কথা বুঝতে পারার কথা নয়। ময়না, টিয়া এরকম কিছু পাখি কথা বলতে পারে ঠিকই, কিন্তু সব ময়না টিয়া নয়। কুকুরও মানুষের সাথে বিশেষ ক্ষেত্রে ভাব বিনিময় করতে পারে, কিন্তু বিড়ালের ক্ষেত্রে তা অতি নগণ্য। আর তুমি বলছো বিড়ালের সাথে ইলিন কথা বলতে পারে? অবিশ্বাস্য। তোমার বিশ্বাস না হলে তুমি ইলিনকে জিজ্ঞেস করতে পারো। প্রফেসর রাইবার্ট ইলিনকে ডেকে জিজ্ঞেস করলেন। ইলিন বলল, হ্যাঁ, আমি বিড়ালের কথা বুঝতে পারি। শুধুই কি মিটির কথা বুঝতে পারো, নাকি অন্য বিড়ালের কথাও বুঝতে পারো? অন্য বিড়ালের কথাও বুঝতে পারি। আমি যদি একটা পরীক্ষা নিই, তুমি কি কিছু মনে করবে? না প্রফেসর, বরং আমি খুশি হব। আপনি নিশ্চিত হতে পারবেন যে আমার সত্যি বিড়ালের কথা বোঝার ক্ষমতা আছে। মিটি কোথায়? ওকে ডাকো। ইলিন মিটিকে ডাক দিল। মিটি এসে হাজির হলো। প্রফেসর রাইবার্ট মিটিকে নিয়ে রান্নাঘরে গেলেন, তার সাথে হ্যারিকেও নিয়ে গেলেন। ইলিনকে অবশ্য আসতে নিষেধ করলেন তিনি। মিটিকে প্রথম তিনি খানিকটা মাছ খাওয়ালেন, তারপর খাওয়ালেন দুধ, অতঃপর মিষ্টি চকলেট দিলেন মিটিকে। মিটির খাওয়া শেষ হলে রান্নাঘর থেকে বের হয়ে গেলেন তিনি। হ্যারিকে আগেই বলে দিয়ে দিলেন সে যেন কিছু না বলে ইলিনকে। প্রফেসর রাইবার্ট এবার ইলিনের উদ্দেশ্যে বললেন, রান্নাঘরে আমি মিটিকে কয়েক রকম খাবার খাইয়েছি। তুমি মিটির সাথে কথা বলে আমাকে জানাবে কত রকম খাবার খাইয়েছি এবং খাবারগুলোর নাম কি। ইলিন মাথা ঝাঁকিয়ে মিটিকে জিজ্ঞেস করলো, মিটি, তুমি কি কিছু খেয়েছো রান্নাঘরে? মিটি উত্তর রে বলল, মিউ। কি খেয়েছো? মিউ মিউ মিউ। কত রকম খাবার খেয়েছো? মিউ। সবচেয়ে মজার কি পেয়েছো কি খেয়ে? মিউ 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 মিউ। ইলিন প্রফেসর রাইবার্টের দিকে ফিরল, তারপর বলল, আপনি মিটিকে 3 রকমের খাবার খেতে দিয়েছেন। প্রথমে ছিল মাছ, তারপর দুধ এবং শেষে চকলেট। মিটির চকলেট খুব মজা লেগেছে, সে আরও চকলেট চায়। প্রফেসর রাইবার্ট এতটাই বিস্মিত হলেন যে নিজেকে স্বাভাবিক করতে কিছুটা সময় লাগলো। টেনে টেনে এবার তিনি জানতে চাইলেন, এই ক্ষমতা তুমি কিভাবে পেলে? আমি জানি না প্রফেসর, প্রথম দিন থেকেই আমি মিটির কথা বুঝতে পারছি। অবিশ্বাস্য। শুধু তাই না, মিটিও এখন মানুষের কথা বুঝতে পারে। আগে পারতো না, আমি তাকে শিখিয়েছি। আপনি যদি ওকে অন্য একটা কক্ষে নিয়ে যান এবং কারোর সাথে কোনো কথা বলেন, মিটি এসে আমাকে বলে দিতে পারবে। ইচ্ছে করলে পরীক্ষা করতে পারেন। আমার আর পরীক্ষা করার দরকার নেই, তোমার কথা আমি বিশ্বাস করছি ইলিন। প্রফেসর রাইবার্ট উঠে রান্নাঘরে গেলেন, তারপর মিটির জন্য বেশ খানিকটা চকলেট নিয়ে এলেন। চকলেট দেখে ঝাঁপিয়ে পড়ল মিটি। প্রফেসর রাইবার্টের বিস্ময় তখনও কাটেনি। তিনি একবার মিটির দিকে তাকাচ্ছেন আর একবার তাকাচ্ছেন ইলিনের দিকে। কিভাবে তারা একে অন্যের কথা
সাথে কথা বলছে, সেই রহস্যের বেড়াজাল উন্মোচনের চেষ্টাই যেন করছেন তিনি। সন্ধ্যার পর ইলিন হ্যারিকে স্কুলের পড়া পড়িয়ে দিল। আগে পড়ানোর কাজটা করতো বোবো, এখন করে ইলিন। এজন্য বোবোর কাজ একেবারে কমে গেছে। তাকে বেকার বসে থাকতে হয়। মাঝে মধ্যে লুকুকে সাহায্য করে সে, তবে লুকু করিতকর্মা হওয়ায় তার যে খুব বেশি উপকার হয় তা কিন্তু নয়। বোবো অবশ্য চেষ্টা করে নতুন নতুন কিছু করার, যেন হ্যারিকে খুশি করতে পারে, কিন্তু নতুন কিছুই সে খুঁজে পায় না। রাতে পড়া শেষ হলে ইলিনের সাথে একা কথা বলতে বসলো বোবো। বলল, ইলিন, আমি নতুন এমন কিছু করতে চাই যেন হ্যারি খুব খুশি হয়। করো। তুমি জানো আমার উদ্ভাবনী শক্তি একেবারে কম, তারপরেও নতুন একটা বিষয় ভেবে বের করেছি। বিষয়টা কি? আমি দারুণ একটা নাচ শিখেছি, যা কেউ জানে না। নিজে নিজেই নাচটা আমি তৈরি করেছি। এই নাচ আমি হ্যারিকে নেচে দেখাবো। কেমন হবে? ইলিন মাথা নেড়ে বলল, ভালো হবে। মনে করো আমি হ্যারির জন্য পৃথিবীর সবচেয়ে বড় গানটা তৈরি করলাম, সেটা কেমন হবে? ওয়াও, দারুণ। এই গান আর নাচ দিয়ে কি সত্যি আমি মুগ্ধ করতে পারবো হ্যারিকে? অবশ্যই পারবে, তবে তোমাকে নাচ গান একসাথে করতে হবে। যখন গাইবে তখনই নাচবে। আমি নিশ্চিত দারুণ হবে। হ্যারি কি হাসবে, খুশি হবে? অবশ্যই। তার থেকে বড় কথা, তুমি যে সব সময় হ্যারিকে নিয়ে ভাবো, হ্যারিকে খুশি করতে চেষ্টা করো, তাও জানতে পারবে হ্যারি। তাহলে কখন আমি গানটা শোনাবো আর কোথায়? ছাদের উপরেই সুন্দর হবে। তুমি কি গানটা তৈরি করে ফেলেছো? হ্যাঁ। দারুণ। আর নাচের প্র্যাকটিস তো শেষ? আমি তো দেখলাম না, গোপনে করেছি। হ্যারিকেই প্রথম দেখাবো। শিখেছো কিভাবে? অনেক কষ্ট করে শিখেছি। ইন্টারনেট থেকে বেছে বেছে সবচেয়ে সুন্দর নাচগুলো বের করেছি, তারপর সেই নাচের সাথে হাত পা মিলিয়েছি। আমি নিশ্চিত তুমি দেখলে তোমার পছন্দ হবে, আর তোমার পছন্দ হলে হ্যারিও পছন্দ করবে। আর 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 কি, নাচটা ভালো হবে যদি তুমি আমার সাথে নাচো। আমি তোমার সাথে নাচবো? কি বলছো? একজন মেয়ে থাকলে মন্দ হয় না। পৃথিবীর সব সুন্দর নাচে একজন নারী এবং একজন পুরুষের প্রয়োজন হয়। সমস্যা হচ্ছে আমি রোবট আর তুমি ক্লোন। তারপরও আমার গলার স্বর পুরুষের মতো আর তোমার নারীর। এজন্য আমরা ধরে নেব তোমার আর আমার নাচ হবে নরনারীর নাচ। ইলিন ঢোক গিলে বলল, আচ্ছা, চমৎকার। আমি প্রথমে নাচতে শুরু করব, তারপর কিছুক্ষণ পর তোমাকে আমার সাথে সাথী করে নেব, ঠিক আছে? ইলিন ওপরে নিচে মাথা দোলালো। রাতে 9:30টার পর শুরু হলো বোবোর নাচ আর গান। প্রথমে ধীরে ধীরে শুরু করলেও কিছুক্ষণের মধ্যে ধূপধাপ শব্দ হতে লাগলো, আর গলা ফাটিয়ে এমন অবস্থা করলো যে প্রফেসর রাইবার্ট আর ডাক্তার মিরিনা ছাদে চলে এলেন। ডাক্তার মিরিনা বোবোকে অদ্ভুতভাবে হাত পা ছুটতে দেখে বললেন, সর্বনাশ, বোবোর চিপসে গন্ডগোল হয়েছে। ওকে তাড়াতাড়ি সার্ভিস সেন্টারে পাঠাতে হবে। ভুলেও কেউ বোবোর ধারে কাছে যাবে না। বোবো অনেক চেষ্টা করলো ডাক্তার মিলিনাকে বোঝাতে যে সে নাচছে, কিন্তু শেষ পর্যন্ত কাজ হলো না। সার্ভিস সেন্টারের প্রতিনিধি এসে তাকে সার্ভিস সেন্টারে নিয়ে গেল। শেষ মুহূর্তে বোবো মাথা নিচু করে রেখেছিল। মনে হচ্ছিল সে লজ্জিত, যদিও লজ্জার অনুভূতি তার মধ্যে নেই। রোবট